আহ, আজকে আমরা প্যারাবোলা বা অধিবৃত্ত এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এর আগে একটা লেকচার হয়েছে, সেখানে কিছুটা থিওরি পড়েছি। ঠিক আছে, আজকে জানবো। দেখো, অধিবৃত্তর আদর্শ সমীকরণ কেমন হবে। অধিবৃত্তের আদর্শ সমীকরণ, ঠিক আছে। এর আগের লেকচারে কনিক সম্বন্ধে জেনেছি, এখন এবার জানবো অধিবৃত্তের আদর্শ সমীকরণ। ঠিক আছে, দেখো একটা অধিবৃত্তের অক্ষ আছে, শীর্ষবিন্দু আছে, দ্বিগুণ কোটি আছে, আর বিভিন্ন রকম ব্যাপার আছে, যেগুলো কণিকেরও আছে। ঠিক আছে, প্রথমত জানবো, যখন অধিবৃত্তের অক্ষ ধনাত্মক এক্স অক্ষ বরাবর এবং শীর্ষ মূল বিন্দুতে, একটা অধিবৃত্তের শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে এবং অক্ষটা যখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর, তখন অধিবৃত্তের সমীকরণ কেমন হবে সেটা জানবো। ঠিক আছে, চিত্রটা দেখো এরকম, এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ। শীর্ষবিন্দুটা কেমন, মূল বিন্দুতে, মানে এরকম। একে, এটা হচ্ছে ধরো শীর্ষবিন্দু, এটা হচ্ছে নাভি, আর এটা হচ্ছে নিয়ামক। ঠিক আছে, এল সহরেখাটা এটা, আর অক্ষটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, এটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তার মানে ওই অধিবৃত্তর মুখটা, এটা মুখ হিসেবে কল্পনা করো, মুখটা ধনাত্মক এক্স বরাবর হবে, ধনাত্মক এক্স অক্ষের দিকে হবে। ঠিক আছে, তাহলে অধিবৃত্তের অক্ষটা যখন ধনাত্মক এক্স বরাবর আর শীর্ষবিন্দু মূল বিন্দুতে হবে, তখন তার সমীকরণ কত হবে দেখব। এটা ধরো যে কোনো বিন্দু অধিবৃত্তের ওপর, এক্স ওয়াই যে কোনো বিন্দু চলমান বিন্দু, এটা থেকে নাভির দূরত্ব পি থেকে নাভির দূরত্ব পিএস, আর এখান থেকে এম বিন্দুর দূরত্ব, এখান থেকে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব পিএম, এই দুটো অনুপাত হচ্ছে ই হবে। তার মানে এস পি বাই পিএম ইকুয়াল টু ই হবে। ই হচ্ছে উৎকেন্দ্রতা। ঠিক আছে, আর অধিবৃত্তের ক্ষেত্রে ই হয় 1 ইকুয়াল টু 1। ঠিক আছে, তার মানে হচ্ছে এসপি বাই পিএম ইকুয়াল টু 1। তার মানে হচ্ছে এসপি, দিস ইমপ্লাই এসপি ইকুয়াল টু পিএম হয়। তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে কি বলবো, এসপি ইকুয়াল টু পিএম হবে, দুটোই সমান হবে। ঠিক আছে,
তাহলে দেখো এই পিটা অধিবৃত্তের ওপর যে কোনো অধিবৃত্তের ওপর অবস্থিত যে কোনো বিন্দুর জন্য এসপি ইকুয়াল টু পিএম হয়, তাহলে অধিবৃত্তের ওপর কিন্তু এই এ বিন্দুটাও আছে, মানে শীর্ষ বিন্দুটাও কিন্তু অধিবৃত্তের ওপর আছে। তাহলে যেহেতু এটাও অধিবৃত্তের ক্ষেত্রে অধিবৃত্তের ওপর আছে, এই বিন্দুটা শীর্ষ বিন্দুটা অধিবৃত্তের ওপর আছে, তাহলে এস এ বা এস একই বলতে পারো, এস নাভি থেকে এই বিন্দু দূরত্ব ইকুয়াল টু এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব। তাহলে এই থেকে লম্ব টানলে এই বিন্দুটা পাবো, ধরো এখানে বি বিন্দু, এটা ঠিক আছে। এই বিন্দু থেকে এল সরলরেখার ওপর যদি লম্ব টানা হয় এই সরলরেখার ওপর, তাহলে বি বিন্দু পাওয়া যাবে। তাহলে এস ইকুয়াল টু এ বি হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো বিন্দুর ক্ষেত্রে এটা সত্য, যে কোনো বিন্দু পি এর জন্য সত্য। তাহলে পি বিন্দুটা যখন এ বিন্দুতে চলে আসবে, তাহলে তখন হয়ে যাবে এস ইকুয়াল টু এ বি। তাহলে এই দূরত্ব দুটো সমান হয়। তাহলে এখান থেকে শীর্ষবিন্দু থেকে নাভির যা দূরত্ব হয়, এই শীর্ষবিন্দু থেকে নিয়ামকের ওপর লম্ব টানলে সেই দূরত্বটা একই হবে। সেই দূরত্বটাকে আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে। মানে এই দুটো ডিস্টেন্স একই সর্বদা হবে অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে দিস ইমপ্লাইজ কত হবে, এটা নয়, এখান থেকে আসি, এটা মনে রাখবে, এটা হয়, ঠিক আছে। এখন এসপি ইকুয়াল টু পিএম, এই দুটো যেহেতু সমান, তাহলে স্কোয়ার করে দিলেও সমান হবে, এসপি স্কোয়ার ইকুয়াল টু পিএম স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ, এখন কি করব, এস থেকে পি বিন্দুর দূরত্ব বের করবো কীভাবে, দেখো পি বিন্দু থেকে এর ওপর লম্ব টানা হলো, এই নাম দিলাম এন, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এসপি এসপি এটা বলতে পারি কি, এই ত্রিভুজটার অতিভুজ, এটা হচ্ছে সমকোণ, যেহেতু লম্ব টানা হয়েছে, তাহলে ত্রিভুজ এসপিএন এটা একটা সমকোণী ত্রিভুজ, তার এসপিটা অতিভুজ, তাহলে এসপি স্কোয়ার হয়ে যাবে, কী হয়ে যাবে, পিএন স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস এস এন স্কোয়ার ভূমি স্কোয়ার ইকুয়াল টু পিএম পিএম দেখো পিএমটা যা হবে বিএনটাও একই হবে, কারণ এটা একটা আয়তক্ষেত্রের দুটো বিপরীত বাহু, ঠিক আছে। তাহলে পিএম যা হবে বিএন একই হবে, তাহলে ইকুয়াল টু পিএম এর জায়গায় বিএন বলা হচ্ছে বিএন স্কোয়ার। এবারে আসছি দিস ইমপ্লাইজ কত হবে। এখন দেখো পিএন মানে কত, পিএন পিএন মানে কত, এই পি বিন্দুর কোটি যে ভুজ আর কোটি এক্স ওয়াই, তার মানে পি বিন্দুর কোটির সঙ্গে এটা সমান হবে ওয়াই, পিএন জায়গায় বলবো ওয়াই, পিএনটা তো পি বিন্দুর কোটি, আর এস এন কত হয়ে যাবে, এস এন এস এনটা কত, এস এনকে বলতে পারি এ এন মাইনাস এস, ঠিক আছে। এস এনের জায়গায় বসাতে পারি এ এন মাইনাস এস এর হোল স্কোয়ার ইকুয়াল টু বিএন
বিএন কত হবে, বিএন এখান থেকে এতটা বন্ধু দেখো, বিএন এর জায়গায় বসাতে পারি, দেখো এএন প্লাস এবি, এএন প্লাস এবি এর হোল স্কোয়ার, দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার সমান এ এন মানে কত, আবার দেখো এ এন মানে হচ্ছে এটা কিন্তু পি বিন্দুর ভুজ, এ এনটা, তার মানে এ এন মানে হচ্ছে এখানে এক্স, ঠিক আছে, এক্স বসালাম, মাইনাস এ এস মানে কত, এ এস মানে কত, এখানে দেওয়া আছে দেখো এ এস মানে হচ্ছে এ বি ইকুয়াল টু এ, তাহলে এ এস মানে হচ্ছে এ, এক্স মাইনাস এর হোল স্কোয়ার এলো ইকুয়াল টু এ এন মানে হচ্ছে এক্স, আর এ বি মানে হচ্ছে এ, এখান থেকে পাচ্ছি ইকুয়াল টু এ এর হোল স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ কত হচ্ছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার, দিস ইমপ্লাইজ ওয়াই স্কোয়ার, এটা কত, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু ফর্মুলা আছে ফোর এ বি ফোর এক্স এ, তার মানে ইকুয়াল টু হলো ফোর এ এক্স, ঠিক আছে, ফোর এ, এক্ষেত্রে এটা কি সবসময় গ্রেটার দ্যান জিরো, এটা কি একটা দূরত্ব এ এস, এ থেকে শীর্ষবিন্দু থেকে নাভির দূরত্ব, এটাকে সবসময় গ্রেটার দেন জিরো। তাহলে এটাই হলো অধিবৃত্তের সাধারণ আকারে অধিবৃত্তের সমীকরণ, সরি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইকুয়েশন, অধিবৃত্তের এক ধরনের ইকুয়েশন। কখন, অধিবৃত্তের অক্ষ যখন ধনাত্মক এক্স অক্ষ বরাবর হবে এবং শীর্ষ যখন মূল বিন্দুতে হবে, তখন অধিবৃত্তের সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরকম করে আরও বিভিন্ন রকমের অধিবৃত্তের সমীকরণ আছে, সেগুলো সম্পর্কে জানবো। এরপর দেখো এই যে এ এস, এই দূরত্বটা যেহেতু এ, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক আমি বলতে পারি এ জিরো, ঠিক আছে, মানে নাভির স্থানাঙ্ক হয়ে গেল এ জিরো, আর এ বিটাও এ, তাহলে এটা যেহেতু উল্টো দিকে আছে তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এ জিরো, বি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, বি বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল মাইনাস এ জিরো। আর নাভির স্থানাঙ্ক হলো এ জিরো, এক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু নয়, এটা মনে রাখতে হবে। এবার নিয়ামকের সমীকরণ জানবো, ঠিক আছে। এবার দেখো এটা তো অক্ষ, ধনাত্মক এক্স অক্ষটা হচ্ছে অধিবৃত্তের এক্ষেত্রে অক্ষ, ঠিক আছে। আবার অক্ষ আর নিয়ামক পরস্পর লম্ব হয়, তার মানে নিয়ামকটা ধনাত্মক এক্স অক্ষের উপর লম্ব, তার মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এটা নিয়ামকটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে নিয়ামকের সমীকরণ কত হবে, ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু, তাহলে এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, এরকম আকারে ধরতে পারি নিয়ামকের সমীকরণ। আবার নিয়ামকটা কোন বিন্দুগামী, দেখো নিয়ামক আর অক্ষের ছেদ বিন্দুগামী হচ্ছে বি, নিয়ামক আর অক্ষের ছেদ বিন্দু হচ্ছে বি, তার মানে নিয়ামকটা বি বিন্দুগামী, মানে হচ্ছে মাইনাস এ কমা জিরো বিন্দুগামী, তাহলে মাইনাস এ কমা জিরো এই সমীকরণে বসালে কি এর জায়গায় কত পাবো, মাইনাস এ, তাহলে অতএব নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ হলো কি এক্স ইকুয়াল টু মাইনাস এ, দিস ইমপ্লাইজ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। নিয়ামকের সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। এরপর আসবো নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য, ঠিক আছে। নাভিলম্ব মানে কি, নাভির ওপর লম্ব, এইটা এই যে এটা,
নাভিগামী যে জ্যা অক্ষের ওপর লম্ব, ঠিক আছে। এই বিন্দুর স্থানাঙ্ক ধরো কিউ, আর এটা হচ্ছে কিউ ড্যাশ। তাহলে কিউ কিউ ড্যাশ হলো একটা নাভিলম্ব। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করবো, কিউ ড্যাশ বিন্দুর স্থানাঙ্ক বের করব, আর কিউ কিউ ড্যাশ এই দূরত্বটা বের করব, ঠিক আছে। কিউ কিউ ড্যাশ এই দূরত্বটাকে বলা হয় নাভি লম্বের দৈর্ঘ্য। তাহলে এখন দেখো এই যে কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুটা অধিবৃত্তের ওপর আছে তো। আবার কিউ এস এই সরলরেখাটা এই অক্ষর ওপর লম্ব, ঠিক আছে। তার মানে কিউ বিন্দুর বলতে পারি ভুজটা এখান থেকে এতটা হবে, তার মানে ভুজটা এ হবে, এটা বলতে পারি, ঠিক আছে। নাভির যা ভুজ হবে কিউ বিন্দুর ভুজই একই হবে, কারণ কিউ এস এই সরলরেখাটা অক্ষের ওপর লম্ব। তাহলে কিউ বিন্দুর ভুজটা এ, কারণ নাভির ভুজ এ। আর কিউ বিন্দুর কোটিটা মনে করি আমি এইচ। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক এ এইচ এরকম আকারে ধরতে পারি, ঠিক আছে। এখন কিউ বিন্দু অধিবৃত্তের ওপর আছে, তাহলে অধিবৃত্তের সমীকরণটাকে সিদ্ধ করবে, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের এক্ষেত্রে সমীকরণ কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এটাকে এই এই সমীকরণটা যদি এ এইচ এই বিন্দুটা বসাই তাহলে কত হবে, ওয়াইয়ের জায়গায় এইচ বসাবো, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু 4a, এক্সের জায়গায় এ, তার মানে 4a স্কোয়ার এলো। তাহলে দিস ইমপ্লাইজ এইচ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, ঠিক আছে। এইচ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। এই যে দুটো মান আসার কারণ কি, এইচ যখন প্লাস 2a হবে তখন দেখো কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবো, মানে উপর দিকে চলে যাবে, ঠিক আছে। এ তো পজিটিভ, তার মানে এইখান থেকে এতটা দূরত্ব হলো প্লাস 2a। আর যখন নিচের দিকে যাব কিউ ড্যাশ বিন্দুর কোটি পেয়ে যাব মাইনাস 2a, ঠিক আছে। তাহলে এই যে দুটো মান পেয়েছি, তাহলে কিউ বিন্দুর কোটি ভুজ তো এ হবেই সর্বদা একই, আর কোটিটা পেয়ে যাব মাইনাস প্লাস 2a একবার ওপর দিয়ে গেলে, মানে কিউ বিন্দু যখন হবে। আর কিউ ড্যাশ বিন্দু এটা নিচে দিয়ে যেহেতু আছে, তাহলে এর স্থানাঙ্ক হয়ে যাব এ, ভুজটা একই, আর কোটিটা নেগেটিভ হয়ে যাবে, এ কমা মাইনাস 2a, ঠিক আছে। তাহলে একটা নাভির লম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক একটা পাবো এ 2a, একটা পাবো এ মাইনাস 2a। আর এদের মধ্যে দূরত্বটা মানে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে, কিউ কিউ ড্যাশ এই দুটোর মধ্যে দূরত্ব দেখো কত আসছে, দূরত্ব আসবে দেখো 4a, ওপর দিকটা 2a আর নিচের দিকটা 2a, ঠিক আছে। 4a যাবে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য হয়ে গেলো 4a। আর দুটো বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম, নাভিলম্বের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম আর নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে দেখো এক্ষেত্রে কি কি জিনিস মনে রাখতে হবে, যখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের সমীকরণ হবে, ঠিক আছে। আরেকবার লিখে দিচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax যখন অধিবৃত্তের সমীকরণ এ গ্রেটার দেন 0, মানে অধিবৃত্তের অক্ষটা ধনাত্মক এক্স অক্ষ বরাবর আর শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে, তখন এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এ কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে, একটা হচ্ছে শীর্ষবিন্দু বা শুধু শীর্ষ লিখতে পারো, শীর্ষবিন্দু হচ্ছে 0 0, ঠিক আছে। বি অক্ষ
ধনাত্মক এক্স অক্ষ, এই অধিবৃত্তের অক্ষটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, বা শুধু ধনাত্মক এক্স অক্ষ লিখবে। 3 নাম্বার, শীর্ষ থেকে নাভির দূরত্ব, মানে শীর্ষ এ আর নাভি এস, এই সরলরেখাটার দৈর্ঘ্য কত হয়, এ সরলরেখার দৈর্ঘ্য দেখবে ওখানে ছবিটা দেখবে, এসটা হচ্ছে এ ধরা হয়েছে, সর্বদা হচ্ছে এ, এত একক। ডি নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক এক্ষেত্রে A0। ই নিয়ামকের সমীকরণ, ঠিক আছে, নিয়ামকের সমীকরণ কত হয়েছে দেখবে, এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হয়েছে, একটু আগে দেখালাম। এফ নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, একটা হচ্ছে এ কমা 2 এসেছে একদিকটা উপরের দিকটা, আর একদিকটা এসেছে এ কমা -2a, ঠিক আছে। জি নাভিলম্বের দৈর্ঘ্য, ফোর এ, ঠিক আছে। এই 7টা পয়েন্ট মনে রেখে দিতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax হলে তার এই 7টা পয়েন্ট কী কী হয় সেগুলো মনে রাখতে হবে পুরো, ঠিক আছে। এরপর আসছি অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এবং শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে হয় তাহলে তার সমীকরণ কত হবে। অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর এবং শীর্ষবিন্দু মূল বিন্দুতে, ঠিক আছে। অক্ষটা ঋণাত্মক এক্স অক্ষ আর শীর্ষবিন্দু মূল বিন্দুতে হলে তার সমীকরণ কত হয় জানবো। তার মানে ছবিটা দেখো কেমন হবে দেখতে, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ছবিগুলো একদম মুখস্থ করে রেখে দেবে, ঠিক আছে। কেমন হয় সেটা ভালো করে পরিচয় করে রেখে দেবে। এক্স ওয়াই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে শীর্ষবিন্দু মূল বিন্দুতে আর এর অক্ষটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর, মানে অধিবৃত্তের যে মুখটা এই দিকটা ঋণাত্মক এক্স অক্ষ বরাবর হবে, এরকম দেখতে। এটা তাহলে নাভি, এটা তাহলে নিয়ামক, ঠিক আছে। আর এটা নাভি এস, এক্ষেত্রে একই রকমভাবে দেখানো যায় যে অধিবৃত্তের সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax হবে, ঠিক আছে। ওই আগেরটা ঠিক যেভাবে দেখালাম ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax হলো, এটাও ঠিক একই রকমভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জাস্ট একটা সাইন চেঞ্জ হবে, শুধু পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax, এটা সর্বদা গ্রেটার দ্যান 0, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত হলো দেখো, শীর্ষবিন্দু 0 0, মূল বিন্দু এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে এস,
বি হচ্ছে অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ। এক্ষেত্রেও সেই একই পয়েন্টগুলো মনে রাখতে হবে, 7টা পয়েন্ট প্রত্যেকটা ক্ষেত্রে একই। সি শীর্ষ থেকে নাভির দূরত্ব, এটা সর্বদা এ হবে, এ একক। ঠিক আছে, শীর্ষ থেকে নাভির দূরত্ব এ এককটা লিখছি না, এটা যেহেতু দূরত্ব, এখান থেকে দূরত্ব নেগেটিভ দিকে থাকলেও কিন্তু দূরত্ব যেহেতু, তাহলে তার দূরত্ব কিন্তু নেগেটিভ হয় না, সেজন্য এ এককই হবে, মাইনাস এ একক কিন্তু হবে না। ঠিক আছে। ডি নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক কত এক্ষেত্রে? এইটা নাভি, দেখো এক্স অক্ষের ঋণাত্মক দিকে আছে, তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কিন্তু সর্বদা এ, তাহলে এর স্থানাঙ্ক হয়ে যাবে -a0, -a0 নাভি স্থানাঙ্ক। এফ ই, ডি এর পর ই, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, একই রকম ভাবে যদি বের করি, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? a0। আগেরটা ঠিক যেভাবে নিয়ামকের সমীকরণ বের করলাম, এটাও যদি বের করো আর a,0 বিন্দু বসাও, তাহলে নিয়ামকের সমীকরণটা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 পেয়ে যাবে। এফ নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, একটা হবে -a,2a, একটা হবে -a,-2a। ঠিক আছে, এটা তো নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটোর স্থানাঙ্ক। এখান থেকে এতটা হচ্ছে -a, আর এখান থেকে এই হচ্ছে 2a। সবসময় এখান থেকে এই দৈর্ঘ্যটা হবে 2a, টোটালটা 4a হবে, আর এখান থেকে হাফ হয়ে যাবে 2a। তাহলে এখানে হচ্ছে -a-2 +2a উপর দিয়ে গেলে, আর নিচ দিয়ে গেলে -a-2a। এটা হচ্ছে তৃতীয় পদ কিন্তু। ঠিক আছে, আর যে নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্য কত? এখানে 4a হবে। ঠিক আছে, 2a টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 4a। তাহলে দেখো কীভাবে মনে রাখবে, দেখো একটা সহজ উপায় বলে দিচ্ছি। y² = 4ax আছে তো, তাহলে আগে যেটা ছিল y² = 4ax, আগে ছিল এইটা, এখন হয়ে গেলো y² = -4ax। তাহলে এর জায়গায় দেখো -a বসালেই এই সমীকরণটা পেয়েছি, -4ax। তার মানে কি দেখো, এখানে আগে শীর্ষবিন্দু ছিল 0 0, এখানেও 0 0, এই দুটো একই আছে। শীর্ষবিন্দু, শীর্ষ থেকে নাভির দূরত্ব এ এককই হবে, কিন্তু নাভির স্থানাঙ্ক আগে ছিল দেখো a0, আর এখানে এর জায়গায় -a বসিয়ে দিলাম, কারণ এই সমীকরণে এর জায়গায় -a বসাচ্ছি, সেই জন্য এখানে এর জায়গায় -a বসাচ্ছি। ঠিক আছে, এভাবে মনে রাখবে, সুবিধা হবে। সমীকরণটা যেহেতু মাইনাস, তাহলে আগে যেগুলো এ ছিল তার জায়গায় -a বসিয়ে দেবো, কিন্তু দূরত্বের বেলায় কিন্তু একই থাকবে। ঠিক আছে, দূরত্ব নেগেটিভ হয় না, এর জায়গায় -a বসানোর দরকার নেই। এক্ষেত্রে দূরত্ব, ওক্ষেত্রে বসানোর দরকার নেই। ঠিক আছে, যেখানে এ আছে সেখানে -a বসিয়ে দেবো। তাহলে নাভির স্থানাঙ্ক আগে ছিল a0, এখানে -a0। নিয়ামকের সমীকরণ কী ছিল আগে দেখো, x + a = 0, এখন হয়ে গেল এর জায়গায় -a বসালে x - a = 0। এভাবে মনে রাখবে, খুব সুবিধা হবে। ঠিক আছে, একটা মনে রাখলে আর একটা মনে থেকে যাবে অলরেডি। নাভির স্থানাঙ্ক কী ছিল দেখো, আগে ছিল একটা a,2a, একটা হচ্ছে a,-2a। তো একটা ছিল দেখো আগে a,2a ছিল, আর a,-2a। তাহলে এর জায়গায় -a বসালে কী পাচ্ছি? -a, - 2a, এইটা পেয়েছি আগে। আর এখানে যে মাইনাস বসাই, এর জায়গায় -a,
তাহলে মাইনাসে, এটা মাইনাসে বসালে প্লাস 2a এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে আগেটা মনে রাখলেই হবে, এই জায়গায় মাইনাসে বসালে দুটো স্থানাঙ্ক পাবো, নাভিলম্বের দুটো প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। আর নাভিলম্বের দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে এর জায়গায় মাইনাসে বসানোর দরকার নেই। ঠিক আছে, 4a হবে। ঠিক আছে, এটা কিন্তু এক্ষেত্রে সর্বদা কিন্তু এটা পজিটিভ, এটা পজিটিভ হলেই তবেই কোনো অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক এক্স অক্ষ বরাবর যদি হয় আর শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে হয়, তখন তার সমীকরণ এটা হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এ যদি পজিটিভ হয় তবেই। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল কীভাবে মনে রাখতে হয়। এরপর আসবো অধিবৃত্তের অক্ষটা হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এবং শীর্ষবিন্দু যখন মূল বিন্দুতে, তখন তার সমীকরণ কেমন হবে। তাহলে প্রথমে ছবিটা কেমন হবে দেখো। ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর বলেছে, তাহলে এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর ওই অধিবৃত্তের মুখটা হবে। ঠিক আছে, এটা ধরো নাভি এস, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এক্ষেত্রে একই রকমভাবে অধিবৃত্তের সমীকরণটা প্রমাণ করা যায় যে আগের প্রথমেরটা যেভাবে প্রমাণ করেছি ঠিক একই রকমভাবে প্রমাণ করা যায় যে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। ঠিক আছে, আগের ছিল একটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x। তাহলে এবার এখানে একটু উল্টে গেল, ওখানে ওয়াই স্কোয়ার ছিল, এখানে আছে এক্স স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটা অবশ্য গ্রেটার দেন 0। ঠিক আছে, এক্ষেত্রে একই রকম পয়েন্টগুলো মনে রেখে দিতে হবে। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে 0 0, অক্ষ দুটো, অক্ষ তো বলা যাচ্ছে অক্ষ ধনাত্মক ওয়াই অক্ষ। ঠিক আছে, শীর্ষ থেকে নাভির দূরত্ব, এই যে শীর্ষ এ থেকে এস দূরত্ব সর্বদা এ, এটা কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, সব ক্ষেত্রেই। ডি, নাভির স্থানাঙ্ক, তাহলে নাভিটা দেখো ওয়াই অক্ষর ওপর আছে, আবার এখান থেকে এই ডিস্টেন্সটা এ, তাহলে এর বিন্দুর স্থানাঙ্ক কত হয়ে যাবে, ভুজটা 0, 20টা এ, তাহলে 0a হয়ে গেল। ঠিক আছে, নাভির স্থানাঙ্ক হচ্ছে 0a। আগে ছিল একটা ছিল a0, একটা -a0, এইটা হয়ে গেল 0a। ঠিক আছে, ই, নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণ ছিল, আগে ছিল একটা এক্স ইকুয়াল টু এ, একটা একটা ছিল এক্স মাইনাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0, একটা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। এক্ষেত্রে উল্টে যাবে, এক্সের জায়গায় শুধু ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, একটা হচ্ছে এটা হয়ে যাবে ধনাত্মক হলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। কারণ কি, এটা তো এর নিয়ামকটা কি, এক্স অক্ষের সমান্তরাল, তার এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণ হয় ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। এখন ওই কে এর মান যদি আমরা বের করি, তাহলে কে এর মান দেখবে -a আসবে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু -a বা ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, এটা তোমরা ঠিক একই রকমভাবে বের করে দেখবে। তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, তাহলে এটা কীভাবে মনে রাখবে, তাহলে নিয়ামকটা আগে দেখবে ও এর অক্ষটা কোন অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, নিয়ামকের সমীকরণ আগে ছিল এক্স প্লাস এ ইকুয়াল টু 0, একটা এক্স মাইনাস এ ইকুয়াল টু 0। একই রকম এক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর হলে, আবার যেহেতু ধনাত্মক বলেছে, তাহলে ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0। এফ,
নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। ঠিক আছে, নাভি লম্ব মানে এখান থেকে এই দুটো প্রান্ত বিন্দু। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত দেখো, যদি এখানে লম্ব টানা হয় তাহলে এখান থেকে এটা যা হবে এখানে একই হবে, এখান থেকে এটা হয় 2a আর এখান থেকে এটা 2a, তাহলে প্রথমে এখান থেকে এইটা হলো 2a, তাহলে এর ভুজ হলো 2a আর কোটি হলো a, এটাই হলো এটাও a আর কোটি হলো a, একটা হলো 2a, a আর একটা হবে এই দিকেরটা -2a। ঠিক আছে, এদের উল্টো দিকে যেহেতু যাচ্ছে তাহলে -2a, a -2a, a এটা হচ্ছে 2a, a। ঠিক আছে, আর জি নাভিলম্বের দৈর্ঘ্য সর্বদা 4a একক। তাহলে দেখো এটা কিভাবে মনে রাখবে, আগেরগুলো আগে যে দেখবে অধিবৃত্তের অক্ষ যদি ধনাত্মক এক্স অক্ষ বরাবর হয় তাহলে তার নাভির যে নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক ছিল একটা a, 2a, একটা হচ্ছে a, -2a, এইগুলো কি জাস্ট উল্টে দেওয়া আছে, ভুজটাকে কোটি আর কোটিটাকে ভুজ করে পরিণত করা হয়েছে। ঠিক আছে, নাভির স্থানাঙ্কটাকেও উল্টে দেওয়া হয়েছে, অধিবৃত্তের অক্ষ যদি ধনাত্মক এক্স অক্ষ বরাবর হতো তাহলে তার নাভিলম্বের স্থানাঙ্ক হতো a, 0, এখানে উল্টে দিলে 0, a হয়ে গেছে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আর নিয়ামকের সমীকরণ শুধু এক্ষেত্রে একটু মনে রাখবে, ওখানে x + a ছিল 0, এখানে হচ্ছে y + a = 0 হলো। ঠিক আছে, এটা y অক্ষ বরাবর ধনাত্মক y অক্ষ বরাবর বলে y + a = 0 হয়ে গেল, আগে ছিল ধনাত্মক x অক্ষ বরাবর বলে x + a = 0। এভাবে মনে রাখবে, অনেক সহজে মনে থাকবে। ঠিক আছে, এরপর আসবো অধিবৃত্তের অক্ষ ঋণাত্মক y অক্ষ বরাবর এবং শীর্ষবিন্দু মূল বিন্দুতে হলে তার সমীকরণ কেমন হবে। ঠিক আছে, তাহলে চিত্রটা কেমন দেখতে হবে দেখো, এটা x অক্ষ, এটা y অক্ষ, চিত্রটা উল্টে যাবে, এর আগেরটা হচ্ছে উল্টে যাবে, এটা হচ্ছে নাভি এস, এটা হচ্ছে নাভিলম্বের দুটো প্রান্ত বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ামক। তাহলে এক্ষেত্রে মনে রাখবে এর সমীকরণটা হবে কিন্তু x² = -4ay, a > 0। আগে ছিল x² = +4ay, এটা হচ্ছে x² = -4ay। এর 7টা জিনিস মনে রাখতে হবে, শীর্ষ 0, 0 মানে মূল বিন্দু, অক্ষ ঋণাত্মক y অক্ষ, শীর্ষ থেকে নাভির দূরত্ব, সর্বদা একই a একক, এটা মনে রাখার সুবিধা। ডি হচ্ছে নাভির স্থানাঙ্ক, আগে ছিল 0, এখন 0, -a হবে। নিয়ামকের সমীকরণ আগে ছিল y + a = 0, এখন y - a = 0। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক একটা হবে 2a, -a, একটা হবে -2a, -a। ঠিক আছে,
এবার নাভিলম্বের দৈর্ঘ্য, এটা সর্বদা হবে 4a। এটা কীভাবে মনে রাখবে? তাহলে আগেরটা ছিল এক্স স্কোয়ার ইকুয়াল টু 4a y ছিল, এইটা হয়ে গেল এক্স স্কোয়ার ইকুয়াল টু এর জায়গায় মাইনাস এ বসালে -4ay হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি এর জায়গায় -a বসাতে হবে, যেখানে আছে যেখানে যেখানে এ আছে এর জায়গায় -a বসাতে হবে। ঠিক আছে, আগে নাভির স্থানাঙ্ক ছিল দেখো 0, তাহলে এর জায়গায় -a বসালে 0, আগে নিয়ামকের সমীকরণ ছিল y + a = 0, তাহলে এর জায়গায় -a বসালে y - a = 0। ঠিক আছে, আর যেগুলো দৈর্ঘ্য সেগুলো তো নেগেটিভ হয় না, সেই জন্য 4a হবে, এটাও 4a হবে, শীর্ষ থেকে নাভির দূরত্ব। এবারে হচ্ছে প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্ত বিন্দু দুটির স্থানাঙ্ক। আগে কত ছিল দেখো, এর আগেরটাই ঠিক, 2a, a একটা ছিল, আর একটা হচ্ছে -2a, a। তাহলে এর পরিবর্তে যদি একটা 2a, a ছিল, একটা হচ্ছে -2a, a, তাহলে এখানে এর জায়গায় -a বসালে কত হবে? -2a, a, একটা পড়বে 2a, a। তাহলে দেখো একটা 2a, a এটা পেয়েছি, আর -2a, a পেয়েছি। ঠিক আছে, এটা নাভিলম্বের স্থানাঙ্ক কখন হয়? যখন এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay হয়। আর এটা কখন হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay। এভাবে মনে রাখবে, খুবই সুবিধা হবে আশা করি। ঠিক আছে, তাহলে 4 রকমের হলো: ধনাত্মক এক্স অক্ষ, ঋণাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ, আর শীর্ষবিন্দুগুলো সর্বদা 0, 0-তে হলে তাদের 4 রকম সমীকরণ জানতে পারলাম। এরপরে আরও 4 রকম মনে রাখতে হবে, সেটা পরের লেকচারে বলবো। ঠিক আছে।